হ্যালো স্টুডেন্টস, আমরা লাস্ট ক্লাসে অ্যাটমিক রেডিয়াস আলোচনা শুরু করেছিলাম। আমরা দেখেছি যে কত ধরনের পারমাণবিক ব্যাসার্ধ হয়, কোভ্যালেন্ট রেডিয়াস, মেটালিক রেডিয়াস, ভ্যান ডার ওয়াল রেডিয়াস এবং তার সাথে আয়নিক রেডিয়াস। এইগুলো আমরা এর কনসেপ্ট আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব যে পর্যায় সারণীতে পর্যায় এবং শ্রেণী বরাবর মৌলগুলোর তাদের যে অ্যাটমিক রেডিয়াস বা তাদের যে আকার সাইজ কীরকম পরিবর্তন হয় পর্যায় এবং শ্রেণী বরাবর। এখন এটা বোঝার জন্য, অর্থাৎ এই ট্রেন্ড বোঝার জন্য যে পর্যায় থেকে পর্যায় বরাবর কী হয় আর শ্রেণী বরাবর কী হয়, এই ট্রেন্ড বোঝার জন্য আমাদেরকে একটা আমি এখানে লিখেছি অলরেডি একটা পর্যায় এবং একটা শ্রেণী লিখেছি। এটা 2 নম্বর পর্যায় এবং 1 নম্বর শ্রেণী এটা লিখেছি। এখন দেখো, আমরা লাস্ট ক্লাসে এটা আলোচনা করেছিলাম যে পরমাণুর আকার কী। যদি থিওরিটিক্যালি বলা হয় যে পরমাণুর আকার বলতে নিউক্লিয়াস থেকে বাইরের কক্ষের ইলেকট্রনের দূরত্ব, বেশ এটাই। এবার এই নিউক্লিয়াস থেকে বাইরের কক্ষের ইলেকট্রন দূরত্ব যদি বেশি হয় তাহলে পরমাণুর আকার বেশি হবে, যদি কম হয় তো কম হবে। এটা বুঝবো কী করে? এটা বোঝার জন্য এখানে এটা অনেক কিছু ফ্যাক্টরস উপর ডিপেন্ড করে। মুখ্য কোয়ান্টাম সংখ্যার উপর ডিপেন্ড করে, নিউক্লিয়ার চার্জের উপর ডিপেন্ড করে, এই অনেক কিছু বিষয়ের উপর ডিপেন্ড করে। তো এইগুলো বোঝার জন্য আমাদেরকে একটা কাজই করতে হবে, এটা পুরো ক্লিয়ার হয়ে যাবে, কনসেপ্টটা একদম ইজি হয়ে যাবে যদি আমরা এদের ভ্যালেন্স শেলের বা বাইরের কক্ষের ইলেকট্রন বিন্যাসটা লিখি। কারণ সব কিছু বাইরের কক্ষ নিয়ে, ভিতরে কক্ষ নিয়ে কোনো মাথা ব্যথা নেই। কারণ পরমাণু আকার মানে নিউক্লিয়াস থেকে বাইরের কক্ষের ইলেকট্রনের দূরত্ব, শুধু তাহলে আমাদের ভাবনা থাকবে নিউক্লিয়াস এবং বাইরের কক্ষ নিয়ে, রাইট? তো এই জন্য এদের আমরা ভ্যালেন্স শেলে ইলেকট্রন বিন্যাসটা লিখবো, তারপরে আমি এর এক্সপ্লেনেশনে আসছি। দেখো, লিথিয়াম এর হচ্ছে ভ্যালেন্স শেল হচ্ছে 2s1s2, লিথিয়াম 3 তো, হ্যাঁ 1:2s1, এটা হচ্ছে 2s1 লিথিয়াম 2s1। বেরিলিয়াম হচ্ছে 2s2, বোরন 2s2 2p1, এটা 2s2 2p2, নাইট্রোজেন 2s2 2p3, অক্সিজেন 2s2 2p4, ফ্লোরিন হচ্ছে 2s2 2p5 আর নিয়ন হচ্ছে 2s2 2p6। আচ্ছা, এই দিকটাও লিখে রাখি। সোডিয়ামের ভ্যালেন্স শেল হচ্ছে 3s1, এটা হচ্ছে 4s1 5s1 6s1 অ্যান্ড 7s1। আমরা জানি যে ডাউন দ্য গ্রুপ বরাবর এদের ভ্যালেন্স শেল ইলেকট্রন বিন্যাস একই হয়, শুধু একটা করে কোয়ান্টাম নাম্বার অ্যাড হয়। দেখো, সবগুলোতে s1 করে আছে, কিন্তু এটা 3 4 5 6 7 এইভাবে হয়। আমরা অলরেডি লাস্ট ক্লাসগুলো নিয়ে যথেষ্ট এই নিয়ে আলোচনা করেছি। বেশ, এবার আমরা পর্যায় বরাবর ভাবি। এই দিকটা পর্যায়, লেফট টু রাইট, এই দিকটা পর্যায় বরাবর, এই দিকটা শ্রেণী বরাবর। প্রথমে আমরা পর্যায় বরাবর ভাবি। দেখো, লিথিয়াম এদের অ্যাটমিক নাম্বার, লিথিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 3, বেরিলিয়াম 4 5 6 7 8 9 অ্যান্ড 10। দেখো, লিথিয়াম থেকে যদি আমরা ফ্লোরিন অবধি ভাবি, এখন নিয়ন ব্যাপারটা পরে আসছি, নিয়নে একটু গোলমেলে ব্যাপার আছে, একটু পরে আসছি, বলছি একটু পরে। দেখো, লিথিয়াম থেকে যদি আমরা ফ্লোরিন ব্যাপারটা দেখা যাচ্ছে যে অ্যাটমিক নাম্বার অর্থাৎ নিউক্লিয়ার চার্জ, প্রোটন সংখ্যা একটা করে বাড়ছে। সে আমি বারবার একটা এক্সাম্পল দিই, ওই একটা ম্যাগনেট আর একটা লোহার পেরেকের গল্প। অর্থাৎ এখানে চুম্বকের ক্ষমতা, অর্থাৎ নিউক্লিয়াস তো আকর্ষণ করে বাইরের কক্ষের ইলেকট্রনকে। এখন এই অ্যাটমিক চার্জ বা নিউক্লিয়ার চার্জ, এই যে 3 থেকে 4 থেকে 5 থেকে 6, অর্থাৎ একটা করে প্রোটন বাড়ছে। লিথিয়াম থেকে যত ফ্লোরিন যাচ্ছি আমাদের একটা করে প্রোটন বাড়ছে, কিন্তু ইলেকট্রন, দেখো ইলেকট্রন বাড়ছে, ডেফিনেটলি ইলেকট্রনও বাড়ছে, কিন্তু ইলেকট্রন কোথায় ঢুকছে সেটা হচ্ছে বড় কথা। ইলেকট্রন প্রত্যেকটা ক্ষেত্রেই ইলেকট্রন একই মুখ্য কক্ষে ঢুকছে। দেখো, মুখ্য কক্ষটা সেম 2, রাইট? এখানে এসপি নিয়ে মাথা মাথার কোনো কারণ নেই, এখানে মুখ্য কক্ষ। দেখো, আমরা বোরস থিওরি থেকে পড়ে আসছি যে সাইজ হচ্ছে এরকম, মানে মূলত এইভাবে ডিপেন্ড করে যে যত মুখ্য কক্ষের সংখ্যা বাড়বে নিউক্লিয়াস থেকে ডিস্টেন্স, এটা ইন সমান 1 2 3 4 5 6 7 এরকম। যত ডিস্টেন্স বাড়বে যত এনের মান বাড়বে তত নিউক্লিয়াস থেকে সেই কক্ষের ডিস্টেন্স, অর্থাৎ সেই কক্ষের ঘূর্ণায়মান ইলেকট্রনের ডিস্টেন্স বাড়বে, অ্যাটমিক রেডিয়াস বাড়বে, তাহলে ওই পরমাণুর আকারও বাড়বে। তো এখানে কি দেখতে পাচ্ছি যে প্রত্যেকেরই ইলেকট্রন ঢুকছে 2 নম্বরে। ধরা যাক এটা আমার 2 নম্বর, তো ইলেকট্রন ঢুকছে এখানে 2 নম্বর, সবার ইলেকট্রন, এখানে লিথিয়ামেরও 2 নম্বরে ঢুকছে, ফ্লোরিনেরও 2 নম্বর ঢুকছে। এখন
অথচ কী হচ্ছে তার সঙ্গে সঙ্গে এর অ্যাটমিক নিউক্লিয়ার চার্জ অর্থাৎ পরমাণুর যে নিউক্লিয়াসে কিন্তু একটা করে প্রোটন বাড়ছে। তো প্রোটন বেড়ে যাচ্ছে 3 থেকে 4 থেকে 5 থেকে 6 থেকে 7 8 বেড়ে যাচ্ছে, অথচ ইলেকট্রন একটাই মুখ্য কক্ষে ঢুকছে। তাহলে বলো তো আকর্ষণ কী হবে? অর্থাৎ বেসিক্যালি আমরা কী করছি যে ধরা যাক প্রথমে এইটা চুম্বকটা ছিল, এইটা ছিল লোহার পেরেকটা, এবার আমরা চুম্বকের ক্ষমতা বাড়াচ্ছি, রাইট? পেরেকটার ডিস্টেন্স কি আমার একই আছে, পেরেকের সংখ্যাও বাড়াচ্ছি কিন্তু ডিস্টেন্স বাড়াচ্ছি না। তাহলে কী হবে? বেসিক্যালি কী হবে? আকর্ষণ বলটা বাড়বে, কারণ একই মুখ্য কক্ষে ঢুকছে অথচ নিউক্লিয়ার চার্জ বেড়ে বেড়ে যাচ্ছে, অর্থাৎ ওর যে আকর্ষণ করার ক্ষমতা নিউক্লিয়াসের বাইরে কক্ষে ইলেকট্রনটাকে ক্রমশ বাড়ছে। বাড়লে কী হবে? ওই কক্ষটা অনেকটা কন্ট্রাক্ট করছে, মানে সংকুচিত হচ্ছে, অর্থাৎ সাইজ ছোট হবে, রাইট? অর্থাৎ দেখতে পেলাম পর্যায় বরাবর কি পরমাণু আকার কী হয়? ছোট হয়, সাইজ ডিক্রিজ করতে থাকে। তাহলে এদিকে সাইজ ডিক্রিজ করবে। এবার আমরা চলে যাব শ্রেণী বরাবর। আচ্ছা, এখানে বলিনি নিয়ন, কেন নিয়নের ক্ষেত্রে একটু চেঞ্জ হয় কেন? লিথিয়াম থেকে যখন ফ্লোরিন সাইজ ছোট হচ্ছে, এই ফ্লোরিনের থেকে নিয়নের সাইজ বড়, নিয়নের সাইজ ফ্লোরিনের থেকে বড়। এটার পিছনে লজিক কী? পেছনে লজিক হচ্ছে, দেখো নিয়নের ভ্যালেন্স শেলের সমস্ত কক্ষগুলো পিতে আমরা জানি অ্যাটমিক স্ট্রাকচারে পড়েছি যে একটা পার্টিকুলার সাবসেলে কতগুলো করে ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারে। তো এখানে দেখো এস এবং পিতে ম্যাক্সিমাম 2s আর 2p মিলে টোটাল ম্যাক্সিমাম 8টা ইলেকট্রন থাকতে পারে। তো 8টার ইলেকট্রনের মধ্যে 8টাই আছে, অর্থাৎ সমস্ত কক্ষক বা অরবিটালগুলো প্রত্যেকটা ঘরে 2টো করে ইলেকট্রন আছে। আমরা একটা পি যেমন 3টে ঘর বলি, এক একটা অরবিটালকে একটা ঘর বলি, তো প্রত্যেকের মধ্যে 2টো করে ইলেকট্রন আছে। 2টো করে ইলেকট্রন থাকলে কী হবে? এদের এই যে ইলেকট্রন ক্লাউডের ডেন্সিটি বেশি হলে তাদের মধ্যে একটা রিপালশন ফোর্স কাজ করবে। রিপালশন ফোর্স কাজ করলে কী হয়? তাদের এই যে ইলেকট্রন ক্লাউডটা একটু এক্সপান্ড করে যায়। রিপালশনে কী হয়? ইলেকট্রন ক্লাউডটা একটু এক্সপান্ড করে যায় মানে কি? নিউক্লিয়াস থেকে ডিস্টেন্স একটু বেড়ে গেল। তো বেড়ে গেল মানে সাইজও বেশি হয়ে যায়। তাছাড়া এখানে ধরো আমরা যখন ভ্যান ডার ওয়ালস রেডিয়াসের কথা বলেছিলাম যে নিয়ন, হিলিয়াম নিয়ন, আয়রন, ক্রিপ্টন, জেনো, রেডন, এদের ক্ষেত্রে এদের যে রেডিয়াস তুমি না পারবে কোভ্যালেন্ট রেডিয়াস দিয়ে ব্যাখ্যা করতে, না মেটালিক দিয়ে পারবে, না আয়নিক দিয়ে পারবে, কারণ এগুলো কোনোটাই এরা দেখায় না। তাহলে এর একটাই রাস্তা ভ্যান ডার ওয়ালস রেডিয়াস, এবং ভ্যান ডার ওয়ালস রেডিয়াস আমরা জানি সবচেয়ে রেডিয়াস সবচেয়ে বেশি হয়, বড় হয়। তো এই সব কারণের জন্য নিয়ন এর ফ্লোরিনের থেকে নিয়নের সাইজ একটু বড়। শুধু নিয়ন নয়, প্রত্যেকটা পর্যায়ের ক্ষেত্রেই, মানে প্রত্যেকটা পর্যায়ের ক্ষেত্রে এটা 17 নম্বর গ্রহ হ্যালোজেনের থেকে তার 18 নম্বরে যে নিষ্ক্রিয় গ্যাসের সাইজ একটু বড় হয়। তো এটাই হচ্ছে একটু ডিফারেন্স। আদারওয়াইজ লিথিয়াম থেকে ফ্লোরিন কোনো ব্যাপার না, মানে কোনো এর মধ্যে ডিসক্রিপেন্সি নেই। বেশ, আমরা শ্রেণী বরাবর চলে যাই। শ্রেণী বরাবর দেখো কি হচ্ছে, দেখো এখানে 2টো ঘটনা ঘটছে। দেখো লিথিয়ামে তো অলরেডি আমরা লিখে রেখেছি অ্যাটমিক নাম্বার 3, এখানে হচ্ছে 3, এটা সোডিয়াম 11, 19, 37, 55 আর 87। তো এখানে কিন্তু দুটো ঘটনা একসঙ্গে ঘটছে। এখানে আমাদেরকে একটু ভাবতে হবে কীরকম। দেখো যদি আমরা নিউক্লিয়ার চার্জের কথা ভাবি, দেখো বারবার একটাই কথা বলছি যে তুমি আমাদেরকে সব সময় কী করতে হবে? এটা তুল্যমূল্য বিচার করতে হবে যে কার প্রভাবটা বেশি। কেন বলতে চাইছি সেটা হচ্ছে এই, দেখো লিথিয়াম থেকে যখন আমরা ফ্রান্সিয়ামে যাচ্ছি অ্যাটমিক নাম্বার বাড়ছে, এবং অনেক এখানে যেমন 1 একক করে বাড়ছিল, 3, 4, 5 1 একক করে বাড়ছিল, এখানে অনেক বেশি করে বাড়ছে, 3 থেকে 11, 11 থেকে 19, 18, 32 এরকম ইউনিটে বাড়ছে। তো এত বাড়ছে ঠিকই, কিন্তু তার সঙ্গে সঙ্গে এর ইন্টারেস্টিং ব্যাপার কি বলতো, লাস্টের কক্ষের যে ইলেকট্রন, সেই লাস্ট ইলেকট্রন ঢুকছে তার পরের মুখ্য কক্ষে, অর্থাৎ কি হচ্ছে ভ্যালেন্স শেলে একটা করে নেক্সট একটা নতুন মুখ্য কক্ষ কি এখানে অ্যাড হয়ে যাচ্ছে। দেখো এখানে লিথিয়ামের লাস্ট ইলেকট্রন ঢুকেছে 2-এ, মানে ভ্যালেন্স শেলের, সোডিয়ামে ঢুকেছে 3-এ, অর্থাৎ লিথিয়ামে ঢুকেছে ইলেকট্রন এখানে। জাস্ট এখানে ব্যাপারটাই দেখো, তাহলে বুঝতে পারবে। লিথিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন ঢুকেছে এখানে, আর সোডিয়ামের ক্ষেত্রে ঢুকেছে এখানে 3-এ, পটাশিয়ামের ক্ষেত্রে 4-এ, রুবিডিয়ামের ক্ষেত্রে 5-এ। তো যখনই এনের মান বেড়ে যাবে তখনই নিউক্লিয়াস থেকে ডিস্টেন্স কী হবে? ডেফিনেটলি বেড়ে যাবে। অর্থাৎ আমরা কি করছি যে এখানে চুম্বকের ক্ষমতা বাড়াচ্ছি। ধরো চুম্বকের ক্ষমতা, চুম্বকটা এটা ছিল, এটা পেরেকটা ছিল, আমি চুম্বকের ক্ষমতা বাড়ালাম, ঠিক আছে। পেরেকটা এই ডিস্টেন্স ছিল, এখন আর কিন্তু পেরেকটা এই ডিস্টেন্স নাই, পেরেকটা ডিস্টেন্স বেড়ে গেছে, রাইট।
তো এই যে কারণ পেরেকটা আগে এখানে ছিল, পরবর্তীকালে পেরেকটার হয়ে গেছে তার পরের একটু ডিস্টেন্সে, ফলে এখানে আমাকে দেখতে হবে তুলনামূলক আলোচনা বিচার করতে হবে যে এর ক্ষমতাও বাড়ছে আর এর ডিস্টেন্সও বাড়ছে, তাহলে ওভারঅল অ্যাট্রাকশন ফোর্স আগের তুলনায় বাড়ছে কিনা, এটা হচ্ছে গল্প। বেসিক্যালি কী বলতে চাইছি আমি, যে লিথিয়ামের ক্ষেত্রে দেখো, আমি লিথিয়াম আর সোডিয়ামের কথা ভাবছি। লিথিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন ঢুকছে, লিথিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 3 বেস, আর সোডিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 11, অর্থাৎ 8 একক নিউক্লিয়ার চার্জ বেড়েছে, অর্থাৎ ডেফিনেটলি নিউক্লিয়াসের আকর্ষণ করার ক্ষমতা বেড়েছে। এখানে কোনো কি নেই, তোমার সন্দেহ নাই। মানে দেখো আমি একটা দেখাচ্ছি, এটা নিউক্লিয়াস, লিথিয়ামের নিউক্লিয়াস, এখানে ইলেকট্রন ঢুকেছে 2 নম্বরে, আর সোডিয়ামের নিউক্লিয়াস ইলেকট্রন ঢুকেছে 3 নম্বরে। এখানে এর নিউক্লিয়ার চার্জ হচ্ছে 3, এর নিউক্লিয়ার চার্জ হচ্ছে 11, এখানে ইলেকট্রন ঢুকছে এখানে ইলেকট্রন ঢুকছে এখানে। ডেফিনেটলি এর থেকে এর আকর্ষণ করার ক্ষমতা বেশি। যদি আমরা সব কিছু ভুলে যাই তাহলে মনে হবে তো বেশ, এর তো আকর্ষণ করার ক্ষমতা বেশি, তাহলে এর অ্যাট্রাকশন ফোর্স বেশি হলে বেশি নিউক্লিয়াস দিকে ওই বাইরে কক্ষটা কন্ট্যাক্ট করে টানা হয়ে চলে আসবে, ফলে ডিস্টেন্স কমে যাবে, তো সাইজ ছোটো হয়ে যাবে, তা নয়। কিন্তু এখানে দেখতে হবে এখানে কী হয়েছে, এখানে আরেকটা জিনিস হয়েছে, এখানে ইলেকট্রন ঢুকেছে 2 নম্বরে, এখানে ইলেকট্রন ঢুকেছে 3 নম্বরে। দেখো এইখানেই অলরেডি তার এনের মান বাড়লে কী হয়, ডিস্টেন্স বেড়ে যায়। ডিস্টেন্সটা এত বেড়ে যায়, এটাই বেশি কি প্রমিনেন্ট ফ্যাক্টর হয়, এটাই বেশি কি বলবো, এর প্রভাবটাই সবচেয়ে বেশি। অর্থাৎ এখানে তুমি বলতে পারো যে তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস আছে, শুধু এটা নয়, আমরা স্ক্রিনিং পড়েছি, এটা শুধু এটা নয়, তার সঙ্গে আমরা স্ক্রিনিংও পড়ছি। দেখো আমরা দেখছি যে এখানে যেমন ধরো 3টে ইলেকট্রন 1:2s1, এখানে 11টা ইলেকট্রন 1:2s2, আমি একটু দেখাই, এটা 1:2s1, এখানে 1:2s2, 2p6 আর 3s1। একে তো লাস্ট ইলেকট্রন একটা পরের মুখ্য কক্ষে ঢুকছে, তার জন্যই সাইজ অলরেডি অনেকটা বেড়ে গেছে। সেকেন্ড মোর ওভার তার সঙ্গে সঙ্গে কী হয়েছে, এই যে মাঝে দেখো, এই যে মাঝে যে এখানে যেমন 1:2, এখানে 1:2 ফিক্সড, এখানে কি মাঝে 2s আর 2p দুটো যে অরবিটাল আছে, এরা স্ক্রিন হিসেবে কাজ করছে, পর্দা। আমরা স্ক্রিনিং ইফেক্ট তো আলোচনা করেছি লাস্ট কয়েকটা 1-2 ক্লাস আগে, তো ওখানে একটু দেখবে শুধু স্ক্রিনিং ইফেক্ট নিয়ে, এটা আবরণী প্রভাব নিয়ে একটা ভিডিও করা আছে। তো এখানে দেখো এই যে স্ক্রিনিংটাও বাড়ছে, তাহলে স্ক্রিনিং কী করে, স্ক্রিনিং আমরা ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ পড়েছি, ভালো করে এগুলো পড়তে হবে, নাহলে এগুলো বুঝতে পারবে না। এই জন্য যাতে এগুলো বুঝতে পারা যায়, তার জন্য অলরেডি আমি স্ক্রিনিং ইফেক্ট এবং ল্যান্থানাইট কন্ট্রাকশন অলরেডি আলাদা করে ভিডিও বানিয়ে রেখেছি, ওখানে দেখে নেবে, তারপরে এগুলো দেখবে। যাই হোক, তো এখানে স্ক্রিনিংও বাড়ছে, অর্থাৎ স্ক্রিনিংও বাড়ছে, আর তার সঙ্গে সঙ্গে এনের মানও বাড়ছে। তাহলে কী হবে, হিসেবে এর নিউক্লিয়ার চার্জ 8 একক বাড়লে কী হবে, তার তুলনায় নিউক্লিয়ার চার্জ বাড়লে যে অ্যাট্রাকশন পাওয়ার বাড়ছে, তার তুলনায় এন বৃদ্ধিজনিত যে সাইজ বৃদ্ধি আর স্ক্রিনিং বৃদ্ধিজনিত যে সাইজ বৃদ্ধি, তাদের প্রভাব অনেক বেশি। তার ফলে ওভারঅল কী হচ্ছে, সাইজ বড় হচ্ছে। অর্থাৎ আমি প্রথমেই বলেছিলাম এখানে সবসময় তুল্যমূল্য বিচার করতে হবে। যখন অপোজিট ফ্যাক্টরসগুলো একই সঙ্গে কাজ করে, তখন আমাকে তুল্যমূল্য বিচার করতে হবে। কেন অপোজিট ফ্যাক্টরগুলো বলছি, কারণ দেখো এখান থেকে এখানে এনের মান বাড়ছে, এন বাড়লে সাইজ বড় হয়, আবার স্ক্রিনিংও বাড়ছে, স্ক্রিনিং বাড়লেও সাইজ বড় হয়, বেশি হয়। আবার নিউক্লিয়ার চার্জও বাড়ছে, নিউক্লিয়ার চার্জ বাড়লে সাইজ ছোটো হয়, অ্যাট্রাকশন ফোর্স বাড়ে। তো সব বিভিন্ন সমস্ত ফ্যাক্টরসগুলো একই দিকে তোমাকে ডিরেক্ট করছে না, নির্দেশ করছে না, তখন আমাকে কি দেখতে হবে, যে তুল্যমূল্য বিচার করে দেখতে হবে। এখানে কি হচ্ছে, যে এখানে আমরা কি বলবো, যে নিউক্লিয়াসের আধান, নিউক্লিয়ার চার্জ বৃদ্ধিজনিত যে আকর্ষণ বল বৃদ্ধি, তার তুলনায় এই যে এন বৃদ্ধিজনিত যে ডিস্টেন্স আকর্ষণ বলের হ্রাস বা স্ক্রিনিং বাড়ার জন্য যে আকর্ষণ বলের হ্রাস, সেটা অনেক বেশি। তো তার জন্য ওভারঅল সাইজ বড় হয়ে যায়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, লিথিয়াম থেকে সোডিয়াম সাইজ বড়, একই প্যাটার্ন, সোডিয়াম থেকে পটাশিয়াম, পটাশিয়াম থেকে রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, সেম স্টোরি। তো আমরা কি দেখলাম, যে পর্যায় বরাবর অ্যাটমিক সাইজ ছোট হচ্ছে আর শ্রেণী বরাবর অ্যাটমিক সাইজ বড় হচ্ছে, এটা হচ্ছে জেনারেল ট্রেন্ড, রাইট। এখানে কয়েকটা বিষয় আলাদা করে একটু বলতে হয়, সেটা হচ্ছে অলরেডি আমি ফ্লোরিন এবং নিয়নের মধ্যে বলেছি যে কিছু আমাদের যেটা হওয়ার কথা হয়তো ঠিক সেরকমটা হচ্ছে না, বা কিছু আমরা নতুন কিছু জিনিস দেখব। একটু দেখো কীরকম, যদি আমরা সমস্ত স্টোরিটাকে সাম আপ করি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে পর্যায় বরাবর সাইজ ছোট হচ্ছে এবং শ্রেণী বরাবর সাইজ বড় হচ্ছে, এবং প্রত্যেকটা পর্যায়ের ফার্স্ট এলিমেন্ট তার সাইজ সবচেয়ে ছোট,
আর প্রত্যেকটা পর্যায়ের যে হ্যালোজেন 17 নম্বর এলিমেন্ট তার সাইজ সবচেয়ে বড়, 17 থেকে 18 সাইজ একটু বড়, রাইট? এটা মাথায় রাখতে হবে। আর শ্রেণী বরাবর কী হয়, সাইজ বৃদ্ধি পায়, শ্রেণী বরাবর যত যাবে সাইজ বাড়বে, অর্থাৎ একটা শ্রেণীর প্রথম মৌলের সাইজ সবচেয়ে ছোট, আর যত নিচের দিকে যাব সেই শ্রেণীর লাস্ট মৌলের সাইজ সবচেয়ে বড়। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, যে কোনো এই লিথিয়াম পর্যায় ভিত্তিক হিসাব করলে এর সাইজ সবচেয়ে বড়, আর এই শ্রেণীভিত্তিক ভাবলে এর সাইজ সবথেকে ছোট। এই হচ্ছে একটা গল্প। তাছাড়া এই যে তোমার ডি ব্লক মৌলগুলোর ক্ষেত্রে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, ডি ব্লক মৌল, ডি ব্লক এলিমেন্ট যারা ওই যে স্ক্যান্ডিয়াম থেকে শুরু, 3D সিরিজ, 4D সিরিজ, এগুলো এই যে 4 নম্বর পর্যায়ের তোমার 4 নম্বর পর্যায়ে 3 নম্বর শ্রেণী থেকে শুরু, রাইট? স্ক্যান্ডিয়াম থেকে। তো ডি ব্লক মৌলগুলো ধরো স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। এটা আমি 4 নম্বর পর্যায়ে 3 নম্বর শ্রেণীটা লিখেছি। এটা হচ্ছে এটা 3 নম্বর শ্রেণী থেকে শুরু, এটা 3 নম্বর শ্রেণী, 3 এবার 4 5 6 3 থেকে এটা 12, আমি আর লিখছি না, 3 থেকে 12 বুঝে যাচ্ছ। আর এটা কত নম্বর পর্যায়ে? 4 নম্বর পর্যায়ে। তো 4 নম্বর পর্যায় থেকে এই যে এই যে 10টা এলিমেন্ট আছে, এই যে 10টা এলিমেন্ট, এরা হচ্ছে ওই যে পর্যায় সারণী, বুঝতে পারছো? এইদিকে এস ব্লক, এইদিকে পি ব্লক, আর মাঝে যে 10টা এলিমেন্ট সেটা ডি ব্লক এলিমেন্ট। এই এলিমেন্টগুলোর একটা ব্যাপার আছে, এদের ইলেকট্রোবিন্যাস এই যে এস এবং পি ব্লক এলিমেন্টের মতো নয়। ভেবে দেখো, এস এবং পি ব্লকের এলিমেন্টগুলোর ইলেকট্রোবিন্যাস কেমন? এস এবং পি ব্লকের এলিমেন্টগুলোর ইলেকট্রোবিন্যাস হচ্ছে এই, দেখো তাদের লাস্ট ইলেকট্রন অর্থাৎ ভ্যালেন্স শেল অর্থাৎ লাস্ট ইলেকট্রন বহিস্থ কক্ষে ঢুকছে। দেখো এখানে লাস্ট 2, এর বহিস্থ কক্ষ যে 2, এতে সবারই লাস্ট ইলেকট্রন বহিস্থ কক্ষে ঢুকছে, ভিতরে কক্ষে ঢোকে না, লাস্ট ইলেকট্রন বলছি। কোথায় ইলেকট্রোবিন্যাস করতে করতে তুমি লাস্ট ইলেকট্রনটা তুমি এখানে প্লেস করবে, সেটা বাইরে কক্ষেই ঢুকবে। দেখো শ্রেণী বরাবর তাই কী হয়েছে, দেখো এস ব্লকের, এটা এস ব্লকের মূলে দেখো লাস্ট ইলেকট্রন সব কি তোমার সবাই বহিস্থ কক্ষেই ঢুকছে। এটা 2 থেকে 3, 3 থেকে 4, অর্থাৎ কেউ কিন্তু অন্য কিছু হয় না। কিন্তু ডি ব্লকের ক্ষেত্রে এবং এ ব্লকও তাই, ডি ব্লকের ক্ষেত্রে হিসাব করে দেখো, আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, স্ক্যান্ডিয়ামের হিসাব দেখাচ্ছি। দেখো তাহলে কী হওয়া উচিত, যে 2s2 1s2 2s2 2p6 3s2 3p6, আমি এটা লিখছি না, আচ্ছা লিখেই দিই। 1s2 স্ক্যান্ডিয়াম হচ্ছে 21, স্ক্যান্ডিয়ামটা দেখাই, 1s2 2s2 2p6 3s2 3p6, তারপর হয় 4s2 আর 3d1। এখন দেখো এটা তো আমি লিখেছি এনার্জি ওয়াইজ, আমি আগেও অনেকবার বলেছি এটা, যাতে কনফিউশন না হয় আবারও বলছি, বারবার মনে করাচ্ছি, হয়তো আরও মনে করাবো, যে এখানে এইটা আমরা লিখেছি কিন্তু এনার্জি ওয়াইজ, যে কীভাবে আবহাওয়া প্রিন্সিপালকে ফলো করে। তার মানে এই নয় যে এটা 3 হচ্ছে বাইরে কক্ষ, 4 হচ্ছে ভিতরে কক্ষ, এমনটা মোটেই নয়। বাইরে কক্ষ এনের হাইয়েস্ট ভ্যালুটাই হচ্ছে বাইরে কক্ষ, সবচেয়ে বহিস্থ কক্ষ বলতে এখানে কোনো রকম বুদ্ধি খাটানোর কিচ্ছু নয়, দরকার নেই, বেশি বুদ্ধি খাটাতে গেলে গোলমাল হবে। শুধু আমরা দেখব বহিস্থ কক্ষ মানে সবচেয়ে বাইরে কক্ষ কোনটা না, বাইরে কক্ষ মানে বাইরে কক্ষ, অর্থাৎ এনের সবচেয়ে হাইয়েস্ট ভ্যালুটা, মানটা। তাহলে এখানে হাইয়েস্ট মান কোনটা? 4। তাহলে দেখো এবার আমি যদি এটাকে ওই মুখ্য কক্ষের যে এই কক্ষগুলো যদি ক্রম অনুযায়ী সাজাই, দেখো এইটা তো ফিক্সড সবার, আর্গন এটা তো ফিক্সড। এবার শুধু স্ক্যান্ডিয়ামে, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম সবার ক্ষেত্রেই এই 3p6 অবধি ফিক্সড, চেঞ্জটা হবে এখানে। তাহলে আমরা এখানে কী লিখবো, এটা যদি আমরা এরকম লিখি 3d1 আর 4s2, তাহলে এখানে বাইরে কক্ষ কে? এখানে বাইরে কক্ষ হচ্ছে স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে বাইরে কক্ষ 4, কোনো ডাউট নেই। এবার দেখো টাইটেনিয়াম হচ্ছে 22, টাইটেনিয়াম 22, এটা 21, এটা 22, এটা 23, 24 এরকম চলতে থাকবে। এবার ভাবো শুধু টাইটেনিয়াম কেন, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম সবগুলো ভাবো, এখানে ইলেকট্রন পরপর ঢুকছে কোথায়? ডিতে। এবারে ধরো টাইটেনিয়ামে যাচ্ছ, এখানে 3d2 হবে, ভ্যানাডিয়ামে যাচ্ছ 3d3 হবে, ক্রোমিয়ামে যাচ্ছ 3d, এটা ব্যতিক্রম ইলেকট্রনিক্স 3d5 হবে, এটা 1 হবে, সেটা জানো। ম্যাঙ্গানিজের ক্ষেত্রে 3d5 হবে, 4s2 হবে, এপিতে 3d6 হবে। তো আমরা কী প্যাটার্ন লক্ষ্য করছি? যেটা লক্ষ্য করছি যে বাইরের কক্ষে ইলেকট্রন, লাস্ট ইলেকট্রন বাইরের কক্ষে ঢুকছে না, অর্থাৎ নিউক্লিয়াস 1 2 3 4, এইটা n = 1 2 3 4, এখানে অলরেডি ইলেকট্রন আগের স্ক্যান্ডিয়ামে ইলেকট্রন এখানে বসে আছে। এই হচ্ছে আমার স্টোরি। এবার যখন আমরা টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম থেকে জিঙ্ক অবধি যাচ্ছি, ইলেকট্রন ঢুকছে কোথায়? এখানে ভিতরে, লাস্ট ইলেকট্রন ভিতরে ঢুকছে বেশি করে, অর্থাৎ এ কী করছে? স্ক্রিন করবে, রাইট? এ কী করবে?
কারণ এই বাইরের কক্ষ এবং নিউক্লিয়াসের মাঝে যারা তারাই তো স্ক্রিন করে, তো এখানে স্ক্রিন করবে। এবার স্ক্রিনিং করলে এবারে দেখো এবারে আমাদের মধ্যে আরেকটা টেনশন চলে আসলো বা একটা কনফিউশন চলে আসবে যে যদি স্ক্রিনিং হয় তো স্ক্রিনিং কারণ যত ইলেকট্রন বাড়বে তো আমরা জানি যে একটা অরবিটালে যত বেশি ইলেকট্রন ঢুকতে থাকে তার স্ক্রিনিং পাওয়ার তত বাড়ে। একটা পার্টিকুলার অরবিটাল কথা বলছি, যত ইলেকট্রন ধরো ডিতে একটা ইলেকট্রন আছে আর ডিতে 5টা ইলেকট্রন আছে, তো স্ক্রিনিং পাওয়ার D5 বেশি D1 কম। স্বাভাবিক, যত ইলেকট্রন স্ক্রিন করে তো ইলেকট্রন সংখ্যা যদি সেই অরবিটাল বাড়ে, সেই সাবসেলে বাড়তে থাকে তো স্ক্রিনিং পাওয়ার বেশি হবে ডেফিনেটলি। তাহলে কি দেখতে পাচ্ছি যে স্ক্যান্ডিয়াম থেকে যখন জিঙ্ক যাব এখানে ডিতে ইলেকট্রন ঢুকছে, মানে এর স্ক্রিনিং পাওয়ার বাড়ছে। স্ক্রিনিং কি করে, এই নিউক্লিয়াস থেকে বাইরে কক্ষের এই যে ইলেকট্রনের প্রতি আকর্ষণটাকে কমায়, আড়াল করে দেয়, এটা বলে স্ক্রিন বা আবরণ তৈরি করে। এখন দেখো স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক যদি ভাবছি আমরা ওই পর্যায় বরাবর যেমন হয় সেটাই, নিউক্লিয়ার চার্জ বাড়ছে, অর্থাৎ এর ক্ষমতা ধীরে ধীরে বাড়ছে, কোনো সন্দেহ নাই। কিন্তু এখানে দুটো জিনিস দেখতে হবে, লাস্ট ইলেকট্রন ঢুকছে সবারই 4-এ বহিস্থ কক্ষে, এদেরও যেমন ঢুকছে তাই, কিন্তু ব্যাপার হচ্ছে যে ভুল বললাম, লাস্ট ইলেকট্রন এখানে ঢুকছে না, এদের যেমন লাস্ট ইলেকট্রন ঢুকছে বহিস্থ কক্ষে, এর কিন্তু লাস্ট ইলেকট্রন ঢুকছে তার ভিতরে কক্ষে। এইটা হচ্ছে তফাৎ, মানে S ব্লক P ব্লকের তুলনায় D ব্লকের এবং F ব্লকেরও তাই আলাদা। তো এইখানে হচ্ছে এর ফলে এই স্ক্রিনিংও বাড়ছে। এবার আমাদের মধ্যে কনফিউশন হবে যে এর ক্ষমতা বাড়ছে আবার স্ক্রিনিংও বাড়ছে, অথচ ডিস্টেন্স একই, তাহলে কি ক্রমশ সাইজ বাড়বে নাকি কমবে নাকি একই থাকবে? আসলে কি হয় না, দেখো আমরা জানি অলরেডি স্ক্রিনিং পাওয়ার S > P > D > F। ডি এর স্ক্রিনিং পাওয়ার বেশ কম, কিন্তু এফের মতো অত কম নয়। এফের যেমন অনেক কম, ডি এরও কম, কিন্তু বিরাট কিছু মানে খুব কম, নেগলিজিবল ব্যাপারটা নয়। অর্থাৎ এখানে স্ক্রিনিংয়ের একটা ডেফিনাইট ভ্যালু আছে, অর্থাৎ স্ক্রিনিংয়ের একটা ডেফিনাইট তার কী আছে, একটা তার কন্ট্রিবিউশন আছে। এবার তাহলে সে কী করবে, এই নিউক্লিয়ার চার্জ বাড়লে অ্যাট্রাকশন ফোর্স যতটা বাড়ার কথা, মানে ভেবে দেখো যদি আমি ভাবি যে স্ক্রিনিংটা বাদ দিয়ে দিই মনে মনে, যে এই ইফেক্টটাকে যদি আমরা বাদ দিয়ে দিই, কারণ তুলনামূলক আলোচনা করতে গেলে আমাকে একটা নিয়ে ভাবতে হবে। যদি আমরা স্ক্রিনিংটা বাদ দিয়ে দিই তাহলে কী হবে, তাহলে আমরা বুঝতে পারছি যে এর যত স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক যাব এর ক্ষমতা বাড়ছে, আকর্ষণ করার ক্ষমতা বাড়ছে, যেমন এই বাকিদের ক্ষেত্রে। তাহলে এই যে এর আকর্ষণ করার ক্ষমতা বাড়লে অথচ বাইরের কক্ষ তো ফরে আছে, এটা কন্ট্রাক্ট হয়ে এই যে সংকুচিত হয়ে আসবে বাইরের কক্ষটা, অর্থাৎ সাইজটা ছোটো হতে থাকবে। কিন্তু এখানে আবার দেখো, এখানে কি আবার ধরো যদি এইটা বাদ দিয়ে যদি শুধু স্ক্রিনিংকে দেখি, যে স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক স্ক্রিনিং, ধরো এটাকে তুমি এখন ওভারলুক করে যাও, ছেড়ে দাও, শুধু স্ক্রিনটা পাও। স্ক্রিনিং যত ডিতে যত ইলেকট্রন ঢুকবে তার স্ক্রিনিং পাওয়ার বাড়বে, অর্থাৎ ও নিউক্লিয়াস থেকে বাইরের কক্ষের যে ইলেকট্রনের প্রতি আকর্ষণ তাকে বেশি আড়াল করবে। ফলে আকর্ষণ বল ধীরে ধীরে এখান থেকে এদিকে কমলে কী হবে, আকর্ষণ বল কমলে কী হয়, সাইজ ছোটো হয়, এই সাইজ বড় হয়। তাহলে দুটো ইফেক্ট দুদিকে কাজ করছে। কিন্তু দেখা গেছে ওভারঅল যে স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক সাইজ কমছে, সাইজ স্টিল ডিক্রিজ করছে, এটাকে আমরা বলি ডিসংকোচন। কিন্তু এখানে হচ্ছে বড় ব্যাপার, কিন্তু কি না, যে হারে S এবং P ব্লকের মৌলগুলোর ক্ষেত্রে পর্যায় বরাবর সাইজ যেভাবে কমছে, যে হারে কমে, এখানে কিন্তু সেই হারে কমে না। এটা হচ্ছে কনক্লুশন। কেন কমে, দেখো ডি এর স্ক্রিনিং পাওয়ার যথেষ্ট কম এবং মানে একদম নেগলিজিবল না হলেও কম, আবার নিউক্লিয়ার চার্জ বাড়ছে। এখানে দেখছি যে নিউক্লিয়ার চার্জ ধরা যাক স্ক্যান্ডিয়াম থেকে টাইটেনিয়াম, নিউক্লিয়ার চার্জ একক বাড়ছে, অর্থাৎ একটা প্রোটন বাড়ছে। একটা প্রোটন বাড়ার ফলে যে আকর্ষণ করার ক্ষমতা যে হারে বৃদ্ধি পাচ্ছে, এইখানে একটা ইলেকট্রন বাড়তি ঢোকার জন্য যে স্ক্রিনিং সে হারে বাড়ছে না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এর আকর্ষণ করার ক্ষমতা স্ক্যান্ডিয়াম থেকে টাইটেনিয়ামে যে হারে বাড়ছে, স্ক্যান্ডিয়াম থেকে টাইটেনিয়ামের ক্ষেত্রে ডি এর এখানে যে ইলেকট্রন একটা এক্সট্রা ঢোকার জন্য স্ক্রিনিং সে হারে বাড়ছে না। তো স্ক্রিনিং যদি সে হারে না বাড়ে তাহলে কী হবে, আমার নিট ওভারঅল ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কী হবে, বাড়বে। ওই যে জেড স্টার সমান জেড মাইনাস সিগমা, এটা আমি অনেক ল্যান্থারিক কন্ট্রাকশনের ক্ষেত্রে আলোচনা করেছি। জেড মাইনাস সিগমা, জেড বাড়ছে, জেডের বৃদ্ধির যে হার সেটা বেশি, জেডের বৃদ্ধিজনিত আকর্ষণ বলটা বাড়ছে বেশি, তার তুলনায় সিগমা বাড়ছে, জেডও বাড়ছে সিগমাও বাড়ছে, কিন্তু জেড বাড়ছে বেশি, সিগমা বাড়ছে কম বৃদ্ধি হচ্ছে। তাহলে ওভারঅল জেড স্টার কী হচ্ছে, বাড়ছে, অর্থাৎ ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ক্রমশ বাড়ছে। ফলে আকর্ষণ করার ক্ষমতা নিউক্লিয়াসে বাড়ছে বাইরে ফোরেস ইলেকট্রনের প্রতি, ফলে সাইজটা কমছে। কিন্তু একদম ফ্রিলি কমতে পারছে না, কারণ এখানে যে স্ক্রিনিংটা কিছু তো হচ্ছে। তাহলে S এবং P ব্লকের ক্ষেত্রে যে হারে কমছিল
এখানে তার চেয়ে কম হারে কী হয়, সাইজটা বৃদ্ধি, সাইজ হ্রাসটা হয়। এটা হচ্ছে আলাদা স্টোরি। আর এফ ল্যান্থোনাটিক কন্ট্রাকশন এফ ব্লকের ক্ষেত্রে এটা আমি আর আলোচনা করছি না, এটা অলরেডি আমার একটা সেপারেট ভিডিও বানানো আছে। ল্যান্থোনাটিকগুলোর ক্ষেত্রেও তাই হয় যে 58 থেকে 71 এবং 90 থেকে 103, এই যে ওটা অ্যাক্টিনেট, ওদেরও সংকোচন। আমি ল্যান্থোনাটিকগুলো বলেছিলাম যে 58 থেকে 71 যে এলিমেন্টগুলো, ওদের ক্ষেত্রে তোমার যে সাইজ খুব বেশি হারে কমে। তো সেটা কেন হয় না হয় পুরো একটা ভিডিওতে আলোচনা করা আছে, প্লে লিস্টে গেলে দেখতে পাবে, তো ওটাতে যাচ্ছি না। তো এই হলো মোটামুটি একটা ভাবনা। আচ্ছা, একটা জিনিস বলা হলো না, বলে নিই, সেটা হচ্ছে যে এই শ্রেণী বরাবর ডেফিনেটলি কী দেখতে পাচ্ছি, শ্রেণী বরাবর যে কোনো গ্রুপের যে কোনো গ্রুপ ওয়াইজ যদি যাই, শ্রেণী বরাবর কী হচ্ছে, সাইজ ছোটো হচ্ছে, সাইজ বড় হচ্ছে, অলরেডি বললাম। কিন্তু এখানে একটা লক্ষ্য করতে হবে যে সাইজ বৃদ্ধির হার সেটা কিন্তু একই হারে বাড়ছে না। যেমন ধরো এই যে সোডিয়াম থেকে পটাশিয়াম যে হারে সাইজ বৃদ্ধি হচ্ছে, পটাশিয়াম থেকে রুবিডিয়াম সেই হারে সাইজ বৃদ্ধি হচ্ছে না। রুবিডিয়াম থেকে সিজিয়াম সাইজ বৃদ্ধি হচ্ছে, কিন্তু সেই বৃদ্ধির হারটা কম। সিজিয়াম থেকে ফ্রান্সিয়াম সাইজ বৃদ্ধির হারটা আরও কম। তো সাইজ বৃদ্ধির হার মানে কীরকম, মানে ধরো আমি যদি বলি, এখন আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, আমি এক্স্যাক্ট ফিগার আমিও জানি না। ধরা যাক আমি মানে মোটামুটি বোঝানোর জন্য ধরো বললাম যে লিথিয়াম, ধরো সোডিয়াম থেকে পটাশিয়াম সাইজ বৃদ্ধি হচ্ছে 10 একক, মানে এর যা ছিল এর থেকে 10 ইউনিট বেড়েছে, 10 একক। পটাশিয়াম থেকে রুবিডিয়াম সাইজ বেড়েছে, কিন্তু মানে ধরো এটা 10 থেকে 20 হয়েছে, তাহলে 10 একক বেড়েছে। এটা 20 থেকে আর 30 হয়নি, এটা কী হয়েছে, 20 থেকে হয়তো 25 হয়েছে, মানে 5 একক বেড়েছে, কিন্তু বৃদ্ধির হারটা কমে গেছে। এখানে 25 থেকে হয়েছে ধরো 28, মানে আরও কম হারে বৃদ্ধি হচ্ছে। এখানে হয়তো 28 থেকে 29 বাড়ছে, কিন্তু বৃদ্ধির যে হারটা, গ্যাপটা, আশা করি বুঝতে পারছো কী বলতে চাইছি, যে সাইজ বৃদ্ধির যে গ্যাপটা, সেটা এই সাইজ বৃদ্ধির গ্যাপটা ধীরে ধীরে কমে আসছে। এটা কেন হচ্ছে, এটা আর আলাদা করে বলার দরকার নেই, জাস্ট ক্লুটা দিলেই বোঝা যাবে। দেখো, পটাশিয়াম থেকে যখন রুবিডিয়ামে যাচ্ছি, মাঝে 18টা ইলেকট্রন, মানে এরা কোথায় কি, মাঝে ডি ইলেকট্রন ঢুকে গেছে, ডি। আমরা জানি অলরেডি এখানে লিখেছি যে স্ক্রিনিং পাওয়ার SPDF, ডি এর অনেক কম, এফ এর আরও কম। এই স্ক্রিনিং, এখানে পুরো স্টোরিটা আছে স্ক্রিনিংয়ের। দেখো, পটাশিয়াম থেকে যখন রুবিডিয়ামে যাচ্ছি, অ্যাটমিক নাম্বার বাড়ছে 18 একক। এক তো অ্যাটমিক নাম্বার অনেক বাড়ছে, অর্থাৎ নিউক্লিয়ার চার্জ বা ওই যে বললাম যে ম্যাগনেটটার চুম্বকের ক্ষমতা অনেক বেশি বাড়ছে, এবং তার রেসপেক্টে ডেফিনেটলি এও বাড়ছে, তোমার ওই স্ক্রিনিংও বাড়ছে, আবার সাইজও, মানে মুখ্য কোয়ান্টাম সংখ্যাও অ্যাড হচ্ছে। তা সত্ত্বেও যেহেতু এর যে 19 থেকে 18 একক কী বাড়ছে, অ্যাটমিক নাম্বার বাড়ছে, সেই তার তুলনায় এখানে ইলেকট্রনগুলোর এক্সট্রা এই যে 18 একক নিউক্লিয়ার চার্জ বেড়েছে, কিন্তু ইলেকট্রন ঢুকছে কোথায়, মাঝে এখানে তো ডিতে ঢুকেছে। ডি এর স্ক্রিনিং পাওয়ার কি অনেক কম, তো ডি এর স্ক্রিনিং পাওয়ার বা আড়াল করার ক্ষমতা অনেক কম। তাহলে কী হয়, যে হারে তোমার নর্মালি এস এবং পি যেভাবে স্ক্রিন করে, সেই হারে ডি স্ক্রিন করতে পারে না, আড়াল করতে পারে না আকর্ষণকে, অর্থাৎ ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা কমাতে পারে না। তো ফলে যে সাইজ যে বৃদ্ধিটা যে হারে হচ্ছিল, সেই হারে হবে না, অর্থাৎ আকর্ষণ বল যে হারে কমে আসছিল, সেই হারে নিউক্লিয়াস থেকে বাইরে কক্ষের ইলেকট্রন মধ্যে আকর্ষণ বল সেই হারে কমবে না, কারণ মাঝে যে ডি তার স্ক্রিনিং পাওয়ার বা আড়াল করার ক্ষমতা একটু কম। এবার দেখো, যখন রুবিডিয়াম থেকে সিজিয়াম, সেম স্টোরি, এখানেও কমছে। সিজিয়াম থেকে ফ্রান্সিয়াম যাবে, এখানে কী হচ্ছে, 32 একক বাড়ছে। সিজিয়াম থেকে ফ্রান্সিয়াম কী হচ্ছে, তোমার 32 একক বাড়ছে। তো 32 একক বাড়লে কী হবে, এখানে মাঝেদের এফ ঢুকে গেছে, এদের এই ক্ষেত্রে স্ক্রিনিং পাওয়ার আরোই কম। ডি এর জন্য ডি তো আছেই, তার সঙ্গে সঙ্গে কী আছে, এফ আছে, এই স্ক্রিনিং পাওয়ার আরও কম হওয়ার জন্য কী হবে, এই যে সাইজ বৃদ্ধির হারটা আরোই কমে যাবে, কারণ ওর আড়াল করার ক্ষমতা অনেক কম। তার তুলনায় 32 একক বাড়ছে নিউক্লিয়ার চার্জ। দুটো আমি বারবার বলছি, তুলনামূলক আলোচনা করব, যে নিউক্লিয়ার চার্জ বাড়ছে, স্ক্রিনিং বাড়ছে, আর মুখ্য কোয়ান্টাম সংখ্যাও বাড়ছে। দেখো, এই প্রত্যেক ক্ষেত্রেই এখানে দেখো, প্রত্যেকটা ক্ষেত্রে জেড বাড়ছে, এন বাড়ছে, আর সিগমাও বাড়ছে। ভেবে দেখো, তিনটেই বাড়ছে শুধু আমাদের, এবং তিনজনেরই যে ইফেক্ট সব একই দিকে ডিরেক্ট করে না। জেড বাড়লে আকর্ষণ বাড়ে, সিগমা বাড়লে আকর্ষণ কমে, এন বাড়লেও আকর্ষণ কমে। এবার দেখতে হবে যে এদের কম্বাইন ইফেক্ট এর তুলনায় বেশি কি কম। সোজা কথা, সিগমা আর এন যদি বাড়ে, তোরা একই দিকে ডিরেক্ট করে। তো এখানে দেখা যাচ্ছে যে তুলনামূলক আলোচনা করে দেখা যাচ্ছে যে এখানে ডেফিনেটলি এই যে এন বৃদ্ধিজনিত যে সাইজ বৃদ্ধি, সেটা সবাইকে ওভারকাম করে গেছে, কিন্তু স্টিল এখানে যেহেতু স্ক্রিনিং সে হারে বাড়ছে না, স্ক্রিনিংও বাড়ছে, যে হারে নিউক্লিয়ার চার্জ বাড়ছে সে হারে স্ক্রিনিং বাড়ছে না। ফলে
সাইজ বৃদ্ধির হারটা, সাইজ বৃদ্ধি হচ্ছে ডেফিনেটলি, কিন্তু সাইজ বৃদ্ধির হারটা কমে যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। এটা আরও বেশি প্রমিনেন্টলি বোঝা যায় কাদের ক্ষেত্রে, এই যে ডি ব্লকের গুলোর ক্ষেত্রে। যেমন ধরো নিকেল, প্যালাডিয়াম, প্ল্যাটিনাম। এই নিকেল থেকে প্যালাডিয়ামের সাইজ ছোটো বড় হচ্ছে, প্যালাডিয়াম থেকে প্ল্যাটিনামের সাইজ অলমোস্ট সেম আছে, প্রায় একই থাকে। কারণ এখানে ওই এমন এই যে এখানে ল্যান্থানের টাইপ কন্ট্রাকশান এত বেশি কাজ করে যে এখানে এই সাইজ অলমোস্ট মানে স্ক্রিনিং এতই কম হয় যে সাইজ অলমোস্ট একই থাকে। তো শ্রেণী যদি ডি ব্লকের মৌলগুলোর ক্ষেত্রে দেখি, যত ডাউন দ্য লাইন দিয়ে যাবো তখন দেখা যায় তাদের লাস্টের যে ধরো এটা হচ্ছে 4 নম্বর পর্যায়, এটা 5 আর 6, 5 ডি ব্লক মৌলগুলোর ক্ষেত্রে 5 এবং 6 নম্বর পর্যায়ের যে মৌল তাদের যে সাইজ বৃদ্ধিটা অলমোস্ট হয় না, সাইজ অলমোস্ট সেম থাকে। তো এই হচ্ছে তাদের ওই ল্যান্থানাইট টাইপ কন্ট্রাকশনের জন্য। এগুলো মোটামুটি আমাদের হলো অ্যাটমিক রেডিয়াসের সম্পর্কে। এবার চলে আসি আয়নিক রেডিয়াস। এখন আয়নিক রেডিয়াস অলরেডি আমি আলোচনা করেছি যে আয়ন দুই রকম হয়, ক্যাটায়ন এবং অ্যানায়ন। এখন আয়নিক রেডিয়াস বলতে নিউক্লিয়াস থেকে সেই আয়নের বাইরে কক্ষের যে ইলেকট্রন ক্লাউডের ডিস্টেন্স, সেটা দ্বারাই আমরা আয়নিক রেডিয়াস বা আয়নের সেই আয়নটার সাইজ বলতে পারি। এখন আয়ন দুরকম হয়, ক্যাটায়ন এবং অ্যানায়ন। দেখো এই ক্যাটায়ন বলতে যেমন ধরো Na+, আবার ধরো অ্যানায়ন হচ্ছে ধরা যাক Cl-। এখন দেখো আগে এই জিনিসটা বলে নেওয়া যাক যে নিউট্রাল অ্যাটম সোডিয়াম আর নিউট্রাল ক্লোরিন। তো সোডিয়াম থেকে যখন Na+ হচ্ছে আর ক্লোরিন থেকে ক্লোরিন মাইনাস হচ্ছে, এখন কোনোটা মৌল ক্যাটায়ন হলে তার সাইজ আগে বাড়ে কি কমে, আর অ্যানায়ন হলে মৌল যদি নিউট্রাল অ্যাটম থেকে যদি অ্যানায়নে পরিণত হয় তার সাইজ কীরকম চেঞ্জ হয় সেটা আগে দেখে নিই, তারপর তো তাদের পিরিয়ডিক ট্রেন্ড দেখব। দেখো সিম্পল হিসাব, এখানে প্রোটন হচ্ছে, প্রোটন তার চেঞ্জ হয় না, সব তো ইলেকট্রনে খেলা। তো এখানে প্রোটন 11, ইলেকট্রন হচ্ছে 11, এখানে প্রোটন 11, ইলেকট্রন হচ্ছে 10। সিম্পল হিসাব। এখানে দেখো এখানে 11টা প্রোটন 11টা ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করছিল, টানছিল। এখানে 11টা ইলেকট্রন মিলে 10টা ইলেকট্রনকে টানবে। তাহলে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ পার ইলেকট্রন কী হচ্ছে, এখানের থেকে এখানে বেড়ে যাচ্ছে। মানে এখানে 11টা ইলেকট্রনকে টানতে হচ্ছিল, এখানে 11টা প্রোটন মাত্র 10টা ইলেকট্রনকে টানছে। তো সাইজ কী হবে, ডেফিনেটলি সাইজ ছোটো হয়ে যাবে। তো তোমার এটা বলা যেতে পারে যে আমরা কি বলতে পারি যে নিউট্রাল অ্যাটম থেকে ক্যাটায়নের সাইজ ছোটো হয়। আবার তাও নয়, আবার ধরো Fe2+, Fe3+, এদের সাইজ কী হবে এরকম, যত বেশি মোর পজিটিভ চার্জ হবে তাদের সাইজ তত কম হবে, স্বাভাবিক। কারণ এখানে প্রোটন হচ্ছে ধরো প্রত্যেকের ক্ষেত্রে প্রোটন হচ্ছে 26, এখানেও 26, এখানেও 26, ইলেকট্রন এখানে 26, এখানে 24, এখানে 23, সেম হিসাব। তো যত পজিটিভ চার্জ বাড়বে তত সাইজ ছোটো হবে, এটা আগে বুঝে নিলাম। এবার চলে আসি অ্যানায়নের ক্ষেত্রে উল্টোটা। এখানে প্রোটন হচ্ছে 17, ইলেকট্রনও 17, যেহেতু নিউট্রাল। এখানে প্রোটন হচ্ছে 17, ইলেকট্রন হচ্ছে 18। তো এখানে 17টা প্রোটন 17টা ইলেকট্রনকে আকর্ষণ করছিল, এখানে 17টা প্রোটনকে 18টা ইলেকট্রনকে আকর্ষণ করতে হবে। তো আকর্ষণ করার ক্ষমতা কমে যাবে, সিম্পল। আর একই ব্যাপার, যত মোর নেগেটিভ হবে, যত মাথায় যত বেশি মাইনাস চার্জ হবে তত তার সাইজ তত বড় হবে। তো এখানে আকর্ষণ বল যত কম হবে তত সাইজ কী হবে, বড় হবে। তো এটা বুঝে গেলাম নিউট্রাল অ্যাটম থেকে ক্যাটায়নের সাইজ ছোটো আর নিউট্রাল অ্যাটম থেকে অ্যানায়নের সাইজ বড়। বেশ, এটা বোঝা গেল। এবার আমরা চলে যাব এদের পর্যায় এবং শ্রেণী বরাবর এদের কীরকম এদের আয়নিক রেডিয়াসে কীরকম চেঞ্জ হয়। আলাদা করে বিশেষ কিছু বলার নেই এখানে, ওরা ওই অ্যাটমিক রেডিয়াসের যে ট্রেন্ড সেটাকেই ফলো করে। শুধু আমাদেরকে দেখতে হবে এটা তোমার আইসো ইলেকট্রনিক কিনা। আইসো ইলেকট্রনিক হলে বুঝতে ব্যাপারটা সুবিধা হয়। ধরো যদি আইসো ইলেকট্রনিক হয়, আইসো ইলেকট্রনিকগুলোর ক্ষেত্রে সে ক্যাটায়ন হোক বা অ্যানায়ন হোক, যাই হোক না কেন, আইসো ইলেকট্রনিকগুলোর ক্ষেত্রে আমরা কি দেখব, পর্যায় বরাবর আর শ্রেণী বরাবর সাইজ কী হয়, ছোটো হয়। আর শ্রেণী বরাবর কী হয়, যদি আমরা ক্যাটায়নের কথা ভাবি, পর্যায় বরাবর কী হবে, তাদের সাইজ ছোটো হতে থাকবে। আর অ্যানায়নগুলোর ক্ষেত্রে পর্যায় বরাবর সাইজ বড় হবে। একটা এক্সাম্পল নিই, তাহলে বুঝতে পারবে। যেমন ধরো আমি লিখছি, কোনটা নিয়ে যায়, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। আচ্ছা, এইটা নিই। ধরো সোডিয়াম প্লাস
ম্যাগনেসিয়াম 2+, অ্যালুমিনিয়াম 3+। আর একটা অ্যানায়নে নেওয়া যাক, যেমন ধরো কী লিখব, নাইট্রোজেন 3-, অক্সিজেন ধরা যাক 2-, আর হচ্ছে তোমার ধরো ফ্লোরিন -, রাইট। এগুলো দেখো প্রত্যেকে আইসো ইলেকট্রনিক স্পিসিস, যেগুলো আমি লিখেছি সবাই আইসো ইলেকট্রন, মানে এদের ইলেকট্রন সংখ্যা সেম, প্রোটন আলাদা 11, 12, 13, এটা 7, 8, 9। এদের প্রোটন আলাদা, শুধু এদের ইলেকট্রন সংখ্যা একই। সিম্পল, ওই একই কনসেপ্ট, প্রোটনের তুলনায় ইলেকট্রন সংখ্যা যদি বেশি হয়, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। প্রোটনের তুলনায় ইলেকট্রন সংখ্যা যদি বেশি হয় তাহলে সাইজ বড় হবে, আর প্রোটনের তুলনায় যদি ইলেকট্রন সংখ্যা কম হয় তাহলে সাইজ ছোটো হবে। ভেবে দেখো, এখানে 11টা প্রোটন আর ইলেকট্রন কটা, এখানে ইলেকট্রন 10টা, এখানেও ইলেকট্রন 10টা, এখানেও ইলেকট্রন 10টা। তো 11টা প্রোটন 10টাকে টানছে, 12টা প্রোটন 10টাকে টানছে, 13টা প্রোটন 10টা ইলেকট্রনকে টানছে। তো আকর্ষণ করার ক্ষমতা ধীরে ধীরে বাড়বে, তার সাইজ কী হবে, সাইজ এদিক থেকে এদিক ছোটো হবে। এদিক ভাবো, ইলেকট্রন এখানেও 10, এখানেও 10, এখানেও 10, কী হবে, 7টা প্রোটন 10টা ইলেকট্রনকে টানছে, 8টা প্রোটন 10টা ইলেকট্রনকে টানছে, আর 9টা প্রোটন 10টা ইলেকট্রন টানছে। তাহলে কী হবে, এরও এই দিক থেকে এইদিকে সাইজ কী হবে, ছোটো হবে। তো আমরা কি দেখতে পাচ্ছি, আইসো ইলেকট্রনিক স্পিসিসের ক্ষেত্রে মাথায় মাইনাস চার্জ যত বাড়ছে তত সাইজ বড় হচ্ছে, আর আইসো ইলেকট্রনিক স্পিসিসের ক্ষেত্রে মাথায় প্লাস চার্জ যত বাড়ছে তত সাইজ ছোটো হচ্ছে। দেখো আবার বললাম, আইসো ইলেকট্রনিক স্পিসিসের ক্ষেত্রে মাথায় প্লাস চার্জ যত বাড়বে তত সাইজ ছোটো হবে, মাইনাস চার্জ যত বাড়বে তত কী হবে, সাইজ বড় হয়। এটাকে আরও একটা সিম্পল ট্রিক এখানে মনে রাখতে পারো, এইটা মনে রাখবে, Z/E ভ্যারিয়েজ 1/R। শুধুমাত্র আইসো ইলেকট্রনিক কেন, যে কোনো আয়নিক ক্ষেত্রে আমরা Z/E ভ্যারিয়েজ 1/R এটা কাজে লাগাতে পারি, যে কোনো ক্ষেত্রে কাজে লাগাতে পারি। যেখানে জেড কি, জেড হচ্ছে অ্যাটমিক নাম্বার, মানে প্রোটন সংখ্যা, অ্যাটমিক নাম্বার বা নিউক্লিয়ার চার্জ, আর ই হচ্ছে নিউট্রন ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন নাম্বার অফ ইলেকট্রন, আর আর হচ্ছে রেডিয়াস। তাহলে এইটা দিয়ে আমরা সবসময় পাবো। এবার ধরো যদি আইসো ইলেকট্রনিক হয়, মানে ইলেকট্রন সংখ্যা সমান, তাহলে কী হবে, তখন জেড ভ্যারিয়েজ 1/R হবে। অর্থাৎ যদি আইসো ইলেকট্রনিক স্পিসিস হয়, কোনো কিছু দেখার দরকার নেই, দেখব যার জেড অর্থাৎ অ্যাটমিক নাম্বার বা নিউক্লিয়ার চার্জ বেশি, প্রোটন সংখ্যা বেশি, তার রেডিয়াস ছোটো, কারণ রেডিয়াস হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে জেড ভ্যারিয়েজ 1/R। তো দেখো এরা আইসো ইলেকট্রনিক, তাহলে এখানে শুধু জেড দেখবো, কারণ ইলেকট্রনের কোনো স্টোরি নাই এখানে, সবার ইলেকট্রন ক্ষেত্রে সবারই 10, তাহলে একই। তো শুধু জেড দেখবো, 11, 12, 13, জেড বাড়লে সাইজ ছোটো হবে, দেখো সাইজ ছোটো হচ্ছে। আবার এটার ক্ষেত্রে দেখো এরাও আইসো ইলেকট্রনিক, তার মানে ই বাদ, তাহলে জেড ভ্যারিয়েজ 1/R। তার মানে দেখো জেড 7 থেকে 8 থেকে 9 বাড়ছে, তাহলে N3- থেকে F- সাইজ কী হবে, ছোটো হবে, রাইট। এই হচ্ছে মূল, এই হচ্ছে একটা সাধারণ ফর্মুলা দিয়ে আমরা যে কোনো আয়নিক রেডিয়াস নিয়ে আলোচনা করতে পারি। তো এটাই মোটামুটি একটা আলোচনা করার ছিল। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে এই অ্যাটমিক রেডিয়াস বা আয়নিক রেডিয়াস সম্পর্কিত, অবশ্যই আমার কমেন্ট করে জানাও, আমি সেগুলো আরও আলোচনা করব। যদি কোনো কোশ্চেন যদি না খুঁজে, হয়তো কনফিউশন হচ্ছে, বুঝতে পারছো না, তো সেগুলোও দাও, তো তাহলে বুঝতে পারবো যে তোমাদের কোথায় সমস্যা হচ্ছে। যাই হোক, তো দেখতে থাকো, এবং আমরা নেক্সট ক্লাসে এটা দেখি অন্য টপিক আলোচনা করব, যেমন আয়নাইজেশন পোটেনশিয়াল, প্রবাবলি আয়নাইজেশন পোটেনশিয়াল আলোচনা করব, খুবই একটা ইম্পর্ট্যান্ট টপিক। সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।